বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এবং এই অনুষ্ঠানে যোগ দেবার জন্যে প্রতিবেশী বেশ কিছু দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি গতকালই দিল্লি পৌঁছেছেন। ভারতের এই নির্বাচনের ফলাফল নিয়ে নানা রকমের কৌতূহল, নানা রকমের আলোচনা অনেক দিন ধরেই ছিল। এর মধ্যে বুথ ফেরত জরিপও সেটাও মিথ্যে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে ইস্যু তৈরি করা হচ্ছিল সেটা কাজে লাগেনি, এমনকি যে জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে সেখানেই বিজেপির পরাজয় ঘটেছে। মোদি ম্যাজিক বা মোদি ব্র্যান্ড সেটা খুব একটা কাজে এবার দেয়নি এবং এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারে এসে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর আগের দুটো নির্বাচনে তারা পেয়েছিল। এবার তাদেরকে সরকার গঠন করতে হচ্ছে শরিকদের উপর ভর করে। বিরোধী দল গত দুটো সংসদে সেই অর্থে স্বীকৃত বিরোধী দল ছিল না, কারণ আসন সংখ্যা যেটা পাওয়ার কথা 55 সেটা কোনো দলই পায়নি। এবার ভারতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, তারা 99টা আসন পেয়েছে। ইতিমধ্যে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়েছেন, 101। রাহুল গান্ধীকে কংগ্রেস বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করেছে এবং আমরা ধারণা করি যে শরিকরাও তাকে বিরোধী দলের নেতা হিসেবে মেনে নেবেন। এই নির্বাচন থেকে শিক্ষা কী এবং এই নির্বাচন উত্তর পরিস্থিতি বাংলাদেশের জন্যে কী ধরনের বার্তা দিচ্ছে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন কিছু ঘটবে কিনা, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে পাশে আছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আমার ডানে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফির চেয়ারম্যান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার তৌহিদ হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে নির্বাচনটি আসলে শেষ পর্যন্ত কেমন হলো এবং এই নির্বাচনকে ঘিরে অনেক রকমের আলোচনা ছিল। বিজেপি 400 আসন পাবে, 300 আসন মানে 350 পাবে। কোনো ইলেকশন এক্সপার্ট বলছিলেন যে কংগ্রেস যদি 50 আসন পায় সেটাই হেডলাইন হবে, মানে 50-এর বেশি কোনোভাবেই পাবে না। এবং ভারতীয় গণমাধ্যম, ভারতীয় বিজনেস হাউসগুলো সব নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবার পরেও শেষ পর্যন্ত ফলাফল যেটা দাঁড়ালো সেটাকে আপনি কিভাবে দেখেন, বিশ্লেষণ করেন? ধন্যবাদ। আপনি গণমাধ্যম নিয়ে যেটা বললেন সেটা দিয়ে শুরু করি। বড় গণমাধ্যম আপনাকে সহায়তা করতে পারে, গণমাধ্যম আপনাকে জিতিয়ে দিতে পারে না। মানুষ কিন্তু শুধু গণমাধ্যমের কথা শুনে ভোট দেয় না, কোনোখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়। ভারতে সেই সুযোগ আছে ভোট দেওয়ার মানুষের। ভারতীয় গণমাধ্যম যদি বিচার বিবেচনা করতে হয় তাহলে আমি ভারতে দীর্ঘ সময় কাটিয়েছি। আমি মনে করি না যে ভারতীয় গণমাধ্যম কোনোদিন এরকম একপেশে ছিল। গণমাধ্যম প্রায় একটা অগণতান্ত্রিক দেশে যেভাবে সরকারের ঘনিষ্ঠ হয়ে যায় প্রায় সেই পর্যায়ে চলে গেছিল গত 10 বছরে কিন্তু ভারতীয় গণমাধ্যম। এটা খুব দুঃখজনক, কারণ ভারতীয় গণমাধ্যমের এক ধরনের একটা সুনাম ছিল। তো গণমাধ্যম এমনকি যখন এক্সিট পোল নিচ্ছে তখন তাদের এক্সাজারেট করেছে। এর আগে তো এক্সাজারেট করেছেই, এবং আমি মাঝে মাঝে কিছু ইউটিউবে দেখেছি এমনভাবে কথা বলছে যে না, সরকার গঠনের জন্য যে দরকার সেটা তো পাবেই, ওইটা নিয়ে তো কোনো চিন্তা না, ওইটা নিয়ে কোনো ভাবাই উচিত না। এখন কি 350 পাবে না 400 পাবে এটা হলো প্রশ্ন, এরকম কথাবার্তা তারা সবসময় বলে এসেছেন। আমি হাম্বলি বলতে চাই যে আমি কখনোই সেটা মনে করিনি। আমার ধারণা ছিল যে বিজেপি হয়তো এককভাবে 272 পার হবে এবং জোট সহ 300 পার হবে, এটা হতে পারে। আবার এমনও ভেবেছিলাম যে বলা যায় না, যদি হঠাৎ করে কংগ্রেস, বিশেষ করে কংগ্রেসের নেতারা তো ভালোই করছে, মানুষ তো ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো একটু টানাটানি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে একটা টাচ করা যাচ্ছিল যে মানুষের মধ্যে এক ধরনের কাজে এমনও মনে করেছিলাম যে হয়তো 272 নাও হতে পারে, তবে বিজেপি সরকার গঠন করতে পারবে, যেটা বাস্তবে আমরা দেখেছি। এটা হাম্বলি আমি বলতে চাই অনেকটাই আমার অনুমান এরকম ছিল। সেই হিসাবে আমার জন্য নির্বাচনের ফলাফলটা চমক ছিল না।
তবে একটা জিনিস যেটা পরে হিসাব করে বেরিয়েছে, যখন ভোটের সংখ্যা দেখা গেছে, একটু কিন্তু আঞ্চলিকভাবে কিন্তু তফাৎ কিছু হয়েছে, যেমন উত্তরপ্রদেশে ভোট কমেছে, দক্ষিণে ভোট বেড়েছে। এটা সবচেয়ে ইউপির রেজাল্ট খারাপ, রেজাল্ট যত খারাপ ভোট কিন্তু অত খারাপ না। সব ক্ষেত্রেই তাই, রেজাল্ট যত খারাপ ভোট পার্সেন্টেজ কিন্তু অত খারাপ না। যেমন ওভারঅল সারা ভারত মিলে 0.8% ভোট কমেছে বিজেপির, মাত্র 1% ভোটও কমেনি। একটু বেশি বেড়েছে কংগ্রেসের, 1.7 এরকম কিছু একটা, যেটা তাদের খুব কাজে লেগেছে। এবং যেহেতু শরিকদের সাথে একসাথে অনেকখানি তার ফাইট করেছে, এই যে ভোট, এই সামান্য ভোটের ব্যবধানে হারা পরিবর্তে সামান্য ভোটের ব্যবধানে জিতে যাওয়া, এটা হয়েছে অনেক জায়গাতে। বাট তবে 2% ভোট বেড়েছে, এটা সর্বভারতীয় পর্যায়ে কিন্তু একেবারে কম না, একেবারে কম না। যে ডোলড্রামসে ছিল বলা যায় কংগ্রেস গত 10 বছর যাবত, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে। এটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো, কারণ সত্যিকার অর্থে কোনো অপোজিশন ছিল না, এবং এক ধরনের একনায়কতান্ত্রিকতার দিকে যাচ্ছিলেন মোদি। কারণ তাকে অপোজ করার মতো যেমন অন্য কোনো পার্টি ছিল না, তাকে অপোজ করার মতো দলের ভিতরেও তেমন কোনো শক্তি ছিল না। কারণ বহুদিন পরে তার নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল গঠন করেছে, সরকার গঠন করেছে। পূর্ববর্তী 20 বছর কিন্তু সবসময় কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, সে বিজেপিরই হোক, অটল বিহারী বাজপেয়ী কংগ্রেস, মনমোহন সিং, সবাই কিন্তু কোয়ালিশন ছিলেন। তার মানে প্রদেশ থেকে উঠে আসা একজন নেতা এসে হঠাৎ করে এত বড় করে ফেললেন, স্বাভাবিকভাবে কৃতিত্বটা তার। সেটার কারণে যেটা হয়, পার্টিতে তখন তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যে সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয়, সেটা হলো দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে এক ধরনের প্রথম হবেন কিনা। বাজপেয়ীর সময় আদভানি অনেকটাই, যদিও বাজপেয়ীর অপোনেন্ট উনি একেবারেই ছিলেন না, কিন্তু উনি উঠে আসবেন এ ধরনের একটা ব্যাপার ছিল, সেটাও তো বিজেপিতে নেই। দ্বিতীয় যিনি, তিনিও তো পুরোপুরি তার অমিত শাহর সাথেই ছিলেন। কাজে এদিক থেকে আমি বলবো যে একটা ভোটের পার্সেন্টেজ যদিও চেঞ্জ হয়নি, কিন্তু আঞ্চলিকভাবে কিছু তফাৎ হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে তাদের যেই এত সিট কমে যাওয়া, যেটা একটা সংকেত যে পরিবর্তন সম্ভব। উত্তরপ্রদেশের পরিবর্তনটাই বরং কম স্বাভাবিক ছিল। উত্তরপ্রদেশে যদি এরকম পরিবর্তন হয়, অন্যান্যখানেও হতে পারে। তারা ভালো করেছে আবার উড়িষ্যাতে, তারা ভালো করেছে, ধরেন একটা সিট পেয়েছে কেরালাতে, যেটা তারা কোনোদিন পায়নি আগে। অনেকটা পশ্চিমবঙ্গে যেমন উঠে আসছে, পশ্চিমবঙ্গে তো তারা এক সময় ছিল যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে 2টো সিট পেয়ে তারা খুব খুশি হয়ে গেছিল, লোকসভাতে তো কোনো সিট পাই নাই, এরকম ছিল অবস্থা। রাজ্য বিজেপি নেতাদের সাথে আমার ভালোই জানাশোনা ছিল, তো তারাও আশা করতেছিলেন যে না, আগামী নির্বাচনে আমরা লোকসভাতেও 1-2টো সিট পাবো, এ ধরনেরভাবে এগোচ্ছিলেন তারা। সেখানে তো পশ্চিমবঙ্গে এখন তারা বেশ একটা শক্তিশালী দল। তো একটা বিষয় হচ্ছে যে কেরালাতে সেই অবস্থা হবে কিনা, হয়তো হবে না, কিন্তু আমার মনে হয় অন্যান্য দলগুলির সে ব্যাপারে একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে, তাদের হোমওয়ার্ক করতে হবে। আর কংগ্রেসের জন্য আমার মনে হয় আগামী 5 বছর খুব গুরুত্বপূর্ণ হবে। আগামী 5 বছর, যেটা অনেকে মনে করছিলেন, মানে যতক্ষণ না রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে শপথ নেবার জন্য বলছেন বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, তার আগ পর্যন্ত যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এদেরকে হ্যান্ডেল করা নরেন্দ্র মোদীর জন্য ট্রাফ হতে পারে, এবং তারা তার বড় ক্রিটিক ছিলেন একটা সময়, এবং তারা তার থেকে দূরে সরে যেতে পারেন কিনা নানা রকমের ভাগ বাটোয়ারের হিসেব নিকেশে। সেখানে দেখা গেছে দুজনই কিন্তু তাকে, নরেন্দ্র মোদীকে বেশ প্রেইজ করেছেন, খুব ওয়ার্মলি নিয়েছেন, এবং নেতা হিসেবে, একক নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যেটা আমি তাদের দুজনের বক্তব্যে দেখলাম। সব মিলিয়ে কংগ্রেসের এখন যেটা মনে করে যে এই সরকার হয়তো একটা ঝুলন্ত সরকার হতে পারে, যে কোনো সময় এদের মধ্যে সমস্যা হলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে কখনো কংগ্রেস আশা করবে যে এই সময়, এই মেয়াদকালে তারা? আমার মনে হয় না। আমার মনে হয় না এই জন্য যে, দেখুন, পুরো অপোজিশন, জনাব মোদী কিন্তু তার বক্তৃতায় এই কথাটা উল্লেখ করেছেন নির্বাচনের পর দিন, যে মানে ফলাফলের দিনেই বা তারপর দিন, যে বিজেপি যা আসন পেয়েছে পুরো অপোজিশন মিলেও তো তা পায়নি, 240। এখন 100টা বা 101টা অথবা 99টা আসন নিয়ে এই 543 আসনের সংসদে, যেখানে 240 আছে তাদের, সেখানে এ ধরনের প্রত্যাশা আমার মনে হয় একটাই হতে পারে, যদি এমন একটা বৈরী পরিবেশ দাঁড়ায় যে বিজেপির যারা এলাই আছে
তারা বিরুদ্ধে ভোট দিতে পারে, সেক্ষেত্রে হয়তো একটা অনাস্থা দিয়ে আর্লি ইলেকশনের ব্যবস্থা সেটার দিকে হয়তো যাওয়ার চেষ্টা করতে পারে। সেটাও আপনি মনে করেন এত দুর্বল নিয়ে তাদের সেই সরকার গঠনের দিকে যাওয়ার কোনো অর্থ হয় না, বরং এই সময়টাকে আগামী 5 বছর সময়টাকে তাদের ব্যবহার করা উচিত। তারা যেটুকু ভালো করেছে গত 2-3 বছরে সেটা যদি এগিয়ে নিতে পারে, তারা যদি 200-র বেশি সিট পায় এবং যদি পরবর্তী নির্বাচনের কথা বলছে এবং বিজেপি যদি 200 কম পায়, তখন কিন্তু তাদের জন্য একটা কোয়ালিশন করা অনেক অনেক সহজ হবে। যে আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর মাহবুবুর রহমান, আপনি কেমন দেখলেন নির্বাচন? ধন্যবাদ। অ্যাম্বাসেডর তহিদ যে কথা বলছিলেন, আমি আসলে একমতই বলছি। ভারতের এই নির্বাচনটাকে দুভাবে দেখা যায়। এটাকে বলা যায় ম্যান্ডেট, পিপলস ম্যান্ডেট, নো সন্দেহ নেই। ফর মোদি, এগেনস্ট মোদি, দুভাবেই দেখা যেতে পারে। ফর মোদি এই অর্থে বলছি যে, আর ম্যান্ডেট বলছে এই কারণে যেটা 66% ইন্ডিয়ান ভোট দিয়েছে ইলেকশনে। নির্বাচন নিয়ে কোনো বিরূপ কোনো নেই যে অন্তত সাউথ এশিয়াতে অন্যান্য দেশের তুলনায় এখানে ভালো নির্বাচন হয়েছে। কাজেই এটা জনরায়েরই প্রতিফলন বলতে হবে সকল বিচারে। কিন্তু এই যে একটা বলা হচ্ছিল যে এটা মোদি ম্যাজিকের ধস নেমেছে, কিন্তু এটা তো স্টিল এটা মোদিময় এই কারণে যে তিনি এই টানা 3য়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন। ভারতে মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এর আগে জওহরলাল নেহেরু কিন্তু 3বার পরপর প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর আর কি হতে পারেনি, ইন্দিরা গান্ধী হয়েছিলেন বাট গ্যাপ দিয়ে। কিন্তু মোদি এই প্রথম যে তিনি একটানা 3য়বার তিনি প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তো সেই হিসেবে তো এটা তার পক্ষেই বলা যেতে পারে। তারপরে এই যে মোদি ব্র্যান্ড, নির্বাচনী প্রচারের সময়ও দলের চাইতে মোদিকেই সামনে আনা হয়েছে বেশি। এই যে মিডিয়ার কথা তহিদ ভাই বললেন, যে মিডিয়াও তো মোদিকেই ফোকাস করেছে। তারপর বক্তব্যে মোদি তো এমন পর্যায়ে গেছে যে নিজেকে ঈশ্বর, পরমাত্মা সরাসরি তিনি বলেছেন, অবতার। হ্যাঁ, তিনি অবতার, তিনি কত কিছুই না বলেছেন। যে যখন দেখতে পেয়েছিলেন যে 5ম ধাপের পরে 6ষ্ঠ ধাপে এসেই যে তিনি যতটা ভেবেছিলেন যে আগলিবার 400 বার, সেটা যা হচ্ছে না, তখন তার মধ্যে আরও বেশি এই কোট আনকোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টির যে প্রবণতা, এটা আমরা আরও জোরদার হতে দেখি। তখন তিনি ভেবেছেন যে আগের 2বার যেরকম তিনি তার ইমেজকে তিনি তুলে ধরেছেন, এবার যেই বিষয়টা ধর্মীয় বিষয়টা, এটা হয়তো কাজে লাগবে, তাই তিনি আরও বেশি করে ওটার দিকে নজর দিয়েছেন এবং প্রচারও করেছেন। তো তারপরে আরেকটা মজার বিষয় দেখার, এটা সত্যি কথা যে তার যারা জোট সঙ্গী হচ্ছে তাদের অনেক এজেন্ডা আছে, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু তারাও তো দেখছি, এই যে একটু আগে বললেন যে তার প্রশংসায় পঞ্চমুখ এবং মিনিমাম কোনো দেখা যায়নি, মানে তাদের ইমেজ যেরকম সবার কাছে, তার কোনো প্রতিফলন ন্যূনতম দেখা যাচ্ছে না। তো হতে পারে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড অন দেয়ার পার্ট, যে তবে তো একটা হানিমুন পিরিয়ড থাকে, হানিমুনের সময়। এবং যেটা চন্দ্রবাবু নাইডু তার বক্তৃতায় বলছিলেন, নীতিশ কুমারও খানিকটা বলছিলেন যে তাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে যে নরেন্দ্র মোদী পুরো ইন্ডিয়াকে বিশ্বে উজ্জ্বল করেছেন এবং বিশ্বে একটা বড় জায়গায়, যারা বিশ্ব নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছেন। সেই জন্য আমি বলবো যে মোদিময় অবস্থানের যে একেবারে ধস নেমে গেছে, যারা বলছেন আমি তার সাথে একটু দ্বিমত করব, এবং এটাকে এভাবে দেখা যায়। তারপরে অনেকে এটাকে বলছেন ভারতে গণতন্ত্রের বিজয় হয়েছে। সেটাও একদম হোলসেল না বলে আমার মনে হয় একটু গার্ডেড অপটিমিজম ব্যক্ত করবার প্রয়োজন রয়েছে। কেন বলছি? কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যিনি প্রধানমন্ত্রী বা যিনি হতে যাচ্ছেন, আবার যিনি সিটিং প্রধানমন্ত্রী, তার প্রায় 20 কোটির মতো জনসংখ্যা, তাদের সম্পর্কে কী সব বিরূপ মন্তব্য তিনি সরাসরি করছেন, যারা অনেক বেশি সন্তান পয়দা করে। তারপরে এক পর্যায়ে তো তিনি এটা বলেছেন যে কংগ্রেসের বিজয়ী হওয়া মানে হচ্ছে যে এই সম্পদ মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়ে হবে। তো এই ধরনের দায়িত্বহীন এবং অত্যন্ত অগণতান্ত্রিক
এবং আমি বলবো শুধু সাম্প্রদায়িক না, অমানবিক। কেমন, এটা তো গণতান্ত্রিক দুনিয়ায় খুব কম পাওয়া যায়। কিন্তু আপনি কি মনে করেন যে ভারতীয় জনগণ, যে কারণে ভারতের গণতন্ত্রের বিজয় বলেছে, ভারতীয় জনগণ সেটাকে খুব ভালোভাবে নিয়েছে বলে মনে হচ্ছে? আমি ওটাই আসতে চাচ্ছি যে আমি বলবো যে ইয়েস, সেভাবে দেখার সুযোগ আছে এই কারণে যে তার তো দলের যে অবস্থান ছিল অতীতে দুবার, এবার তো এই প্রথমবার তাকে কোয়ালিশন ফর্ম করতে হচ্ছে, একক মেজরিটি নেই, ভারতের জনগণ সেইটা করিয়ে দিয়েছে। এবং এটাও সত্যি কথা যে অচলায়িত তিনি তৈরি করেছিলেন, এটা খুব সহজে একদিনে বা একটা নির্বাচনে ভাঙাটা খুব কঠিন। কিন্তু তারপরেও আমি বলবো যদি জনগণ সত্যি জেগে উঠতো আরও, তাহলে তো এবার মোদির ফলাফল তো আরও ডিভাস্টেটিং হওয়ার কথা ছিল। কেন? নট দেয়ার আর টু থিংস, যে এই মোদি যেভাবে স্বৈরাচারী হয়ে উঠেছিল, কেমন আপনি দেখুন ভারতের ইতিহাস কি বলে যে ওরা মোদি পর্যন্ত এটা কোট করে বারবার 75-এর সেই জরুরি অবস্থার কথা, যেটা ইন্দিরা গান্ধীর সেই জনপ্রিয়তাকে কোথায় নিয়ে গেল। আচ্ছা, তো এটা যেহেতু বলা হয় যে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটা কালো অধ্যায়, এখন সেই বৈশিষ্ট্য, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স তো মোদি নিজেই প্রদর্শন করলো। বিরোধী দলকে ঠ্যাঙ্গানোর জন্য কি না করেছে, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তিনি কিভাবে একের পর এক তিনি ক্ষতিগ্রস্ত করেছেন। তার মনে হয়েছিল তিনি জরুরি অবস্থান জারি না করেও তার যা যা আয়োজন সবই তিনি করেছেন। আর এটা ঠিক যে এক জায়গায় তিনি সফল বা ব্যর্থ, হোয়াট এভার ইউ কল ইট, যে তিনি মিডিয়াকে দমন না করে মিডিয়াকে তার পক্ষে নিয়ে নিয়েছেন। সেটা কিন্তু এটা আবার কিন্তু স্বৈরাচারী শাসকদের বৈশিষ্ট্য, কেমন যে তারা স্মার্টলি হ্যান্ডেল করে, তারা জানে যে কারা কি খেতে চায়, কারা কি পেতে চায়। যদি তাদেরকে ওটা দিয়ে তুষ্ট রাখা যায় তাহলে তাদেরকে তো ব্যবহার করা যায়। এটাও ইন অ্যানাদার ওয়ে টু মানে ডাউনগ্রেড দ্য ইনস্টিটিউশন। তো সেটা অ্যাট দ্য এন্ড ক্ষতি করে গণতন্ত্রের জন্য। তো কাজেই এই তুষ্টবাদী দুই ধরনের হয়, একটা জনতুষ্টবাদী, একটা হচ্ছে যে মিডিয়া তুষ্টবাদী। তো একসাথে দুটো হ্যান্ডেল করাটা একটা স্মার্টনেসের তো ব্যাপার, এটা কৌশলের তো ব্যাপার। মোদি সেক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছে। হ্যাঁ, জনগণের কাছে গিয়ে তিনি এবার এই প্রথম ধাক্কা খেয়েছেন যে দেখেছে যে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, তার তথাকথিত উন্নয়নের জোয়ার মানুষ গ্রহণ করেনি, কারণ এই যে কৃষকরা সেটা গ্রহণ করেনি, তাদের কৃষক আন্দোলন কাজ দিয়েছে তো এই নির্বাচনে। তারপরে তরুণ যারা এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, হিউজ নাম্বার, অ্যান্ড দেন ইনফ্লেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো তো এই সমস্ত সস্তা জিনিস দিয়ে দমন করা যায় না, অ্যাড্রেস করা যায় না। মোদি সেইখানে ফেল করেছেন, এটা হারে হারে টের পেয়েছেন। সম্ভবত এটাই কৃষক আন্দোলনকে অবজ্ঞা করবার জন্য একজন সংসদ সদস্য বিজেপির অভিনেত্রী রঙ্গনা গঙ্গনাথন তাকে যেভাবে স্ল্যাপ করলো একটা কনস্টেবল, কি প্রমাণ বহন করে। এখন একটা জিনিস হচ্ছে যে কাজে এটা হ্যাঁ এক গ্লাস পানি অর্ধেক আর এমটি এবং অর্ধেক ইয়ের মতো বলা যেতে পারে, তবে আমি বিষয়টাকে ঠিক অত সিম্পলিফাইড করতে রাজি নই, কারণ যে জিনিসগুলো আমরা এতক্ষণ বললাম তাতে কিন্তু এরপরেও আমি বলবো যে এই নির্বাচন কিছুটা হলো আশার সঞ্চার করেছে। আপনি কি মনে করেন, মানে যদি এক দুই লাইনে বলেন যে যে গতিতে তিনি এগোচ্ছিলেন, তার যে চেহারা তিনি দেখাচ্ছিলেন, সেটা তিনি এইবারে দেখাতে পারবেন? এবার তিনি পারবেন না সঙ্গত কারণেই। প্রথম হচ্ছে যে তাকে গিভেন টেকে আসতে হচ্ছে, যে তার যে পার্টনার যারা কোয়ালিশন পার্টনার, তাদের এজেন্ডাগুলো তার এজেন্ডার মতো নয়। এই যে জেডিইউ, তারপরে এই ইউডি, তাদের জেডিইউ অ্যান্ড তেলেগু দেশম যেটা টিডিউ, তাদের দুটারই একটা তো হচ্ছে যে ইয়াদের মাইনরিটি যারা কাস্ট, তারা তো সেন্সাস করতে চাচ্ছে সেইভাবে, সেটা তো মোদির এজেন্ডার সাথে যায় না। এবং এই যে 5% এই মুসলিমদের ব্যাপারে তারা এত অ্যালার্জি, সেখানে ওরা তো এই মার্জিনালাইজড গ্রুপদের জন্য সংরক্ষিত আসন করতে চাচ্ছে। তো এই যে পার্টনাররা, এই পার্টনাররা যেভাবে চলতে চায় সেইভাবে তো উনি চলতে পারবেন না। আচ্ছা, মোদির আরেকটা ব্যক্তিত্বের কাঠামো হলো তিনি যখন চিফ মিনিস্টার ছিলেন এবং তিনি যখন গত 2 টার্ম তিনি যে প্রধানমন্ত্রী যখন ছিলেন, তিনি কিন্তু মানে একচেটিয়া তার পাওয়ার ডেমনস্ট্রেট করে এসছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এই যে এটা এক ধরনের স্বৈরাচারী মনার যে বৈশিষ্ট্য, সেটা তিনি দেখিয়ে আসছেন।
তো এখন তাকে তো ছাড় দিতে হবে, গিভ অ্যান্ড টেক করতে হবে। সেইটা তিনি কিভাবে করবেন এটা কিন্তু দেখার বিষয়। তবে লক্ষণ যেটা মনে হয় যে ওই পলিসি মাই ওয়ে আর হাইওয়ে সেটা এখানে আর কাজে লাগবে না, এটা বলা যেতে পারে। অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন। না, এটা ঠিক যে মোদি সব কিছুর পরেও এখন এক ধরনের কমফোর্টেবল অবস্থানে কিন্তু আছেন। তার মূল যে দুটো মানে পার্টনার, এরপর ছোটোখাটো পার্টনার যারা, তাদেরকে উনি ছোট ছোট কিছু সুবিধা দিয়ে তাদেরকে ঠিক রাখতে পারবেন, কারণ তারা জানে যে অন দেয়ার ওন তারা কোনোদিনই কোথাওই ক্ষমতা পাবে না। কিন্তু এই দুইটা দল কিন্তু দুটো প্রদেশের ক্ষমতা তারা এনজয় করতে পারে সবসময়ই। এরা নীতি নির্ধারণে খুব বেশি বাধা দেবে মনে হয় আমার মনে হয় না, দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে যে ধরুন চন্দ্রবাবু নাইডু কিন্তু অত শক্ত ক্রেডেনশিয়াল তার নাই অ্যাবাউট সেকুলারিজম, আছে মোটামুটি, কিন্তু অতটা না। দ্বিতীয় হলো যে এই দুইজনই তারা মূলত আঞ্চলিক নেতা। তারা তাদের প্রদেশে তাদের প্রভাব প্রতিপত্তি যেন কোনো অবস্থাতে হ্রাস না পায় সেটা তারা চেষ্টা করবে, সেটা বাড়ানোর চেষ্টা করতে থাকবে। সেই জন্য চন্দ্রবাবু নাইডু তো অনেক আগে থেকেই চিফ মিনিস্টার ছিলেন। উনি যেটা করতেন, ওদের নিজস্ব দাবি দেওয়া আছে, এগুলো নিয়ে তারা ওই একটা কিছু যখন তিনি সাপোর্ট করছেন কেন্দ্রীয় সরকারকে টিকে থাকার জন্য, তখন উনি কিছুদিন পর পর একটু তালিকা নিয়ে যেতেন, গিয়ে সেগুলি অ্যাপ্রুভ করায় নিয়ে কিছু সুযোগ সুবিধা নিয়ে আসতেন তার প্রদেশের জন্য, এবং কেন্দ্রীয় সরকার সেটা দিতে বাধ্য হতো। মোদির তো সেটা দিতে কোনো অসুবিধা নেই। উনি যদি কিছু অতিরিক্ত সুবিধাও দেয় চন্দ্রবাবু নাইডু এবং বিহারকে, তাহলে তো ওনার কোনো সমস্যা নেই, উনি সেটা করবেন, এবং সেটারও কৃতিত্ব উনি নিজেও কিছুটা পাবেন যখন সেখানে এটার সুযোগ সুবিধাগুলি আসবে। কাজে পলিসিতে খুব বড় কোনো পরিবর্তন বা বড় কোনো চাপে যে মোদি থাকবেন এটা আমার মনে হয় না। তবে ওভার্টলি ধরুন উনি ওভার্টলি মুসলিম বিরোধী কথা বললেন কোনো একখানে, কোনো কংক্রিট স্টেপ নিতে গেলে হয়তো নীতিশ এর কাছ থেকে একটু সমস্যা হতে পারে। উনি ঠিক তো ওইরকম কমিউনাল না, কিন্তু এছাড়া যদি কিছু না করেন উনি শক্তভাবে কিছু, কিন্তু তার যে রেটোরিক সেটা যদি বহাল রাখেন তাতে নীতিশের কোনো সমস্যা নেই। বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমার মনে হয় না তারা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবে, তারা তাকে ফ্রি হ্যান্ড দেবে। ঠিক আছে, আপনি কি মনে করেন যেটা যে নীতিশ নাইডু যেটা বলছে বা এরকম একটা ন্যারেটিভ বিজেপির পক্ষ থেকে আছে যে ভারতকে একটা অনন্য মর্যাদায় বিশ্ব আসনে নিয়ে গেছেন, এবং ভারত যেটা চন্দ্রবাবু নাইডু বলছেন এক বা দুইয়ের মধ্যে গ্লোবালি ভারত সেই জায়গায় চলে যাবে, এবং তিনি বিশ্বাস করেন যে মোদি আসলে সেই জায়গায় অনেকখানি নিয়ে এসছেন, আরও বাকিটা সময়ও তিনি আরও অনেকখানি নিয়ে যাবেন বলে মনে করেন। সো ভারতের ইমেজ আসলে বিশ্ব পরিমণ্ডলে এই সময়টাতে কি মনে হয়? এটার এক্সপ্লেনেশন বিভিন্ন রকম হতে পারে। এক হলো যে কিছু উন্নতি হয়, মনে করেন একটা দেশে কিছু উন্নতি হচ্ছে বিকজ অফ দি গভর্নমেন্ট অর ইন স্পাইট অফ দি গভর্নমেন্ট। ওই সরকার থাকা সত্ত্বেও হতে পারে, আবার ওই সরকার আছে বলেও হতে পারে। ভারত কিন্তু সত্যিকার অর্থে গ্রেট লিপ ফরওয়ার্ড যেটা শুরু হয়েছে আমি বলবো সেটা কিন্তু মনমোহন সিংয়ের সময়। মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন থেকে শুরু হয়েছে। যখন প্রথম ওই ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মারা যাওয়ার পরে যখন নরসিংহ রাও যখন সরকার গঠন করলেন তখন সবচেয়ে দুরবস্থা ছিল ভারতের। তখন মানে আমরা আমাদের রিজার্ভকে কম বলি, এর চেয়ে দুরবস্থা ছিল ভারতের তখন। কিন্তু নরসিংহ রাও তো সিজন লোক, পলিটিশিয়ান, উনি এসে নিয়ে আসলেন মনমোহন সিংকে। মনমোহন সিং তো টেকনোক্র্যাট, বাট হি নিউ হিজ জব, এবং তিনি কিন্তু তখনই কিন্তু ভারতের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু করেছে তখন থেকে। তখনও ক্রনিক ক্যাপিটালিজমটা যেটা ছিল সেটাকে উনি একটু মানে ওই এটাকে তারা বলতো লাইসেন্স রাজ বলা হতো ভারতে। এটা তার মানে আপনি ব্যবসা করবেন, পয়সা বানাবেন, মানে আপনি কিছু লাইসেন্স নেবেন, সেটার বিনিময়ে অন্য কেউ এই কাজ করতে পারবেন, আপনি একা করবেন, যা ইচ্ছা তাই প্রফিট করবেন। দ্যাট ওয়াজ দিস। উনি এটা ভেঙেছেন, কিন্তু তাতে করে আরও বেশি লোকের হাতে অর্থ গেছে এবং প্রোগ্রেস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু মোদির 10 বছর। আপনি 10 বছর আগেও কিন্তু ভারতের অবস্থা খারাপ ছিল না, তারা কিন্তু রাইজ করতেছিল ভালো মতোই, এবং প্রতি বছর যে গ্রোথ রেট ভালোই ছিল। এবং সেটা মনে হয় না যে মোদি ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী থাকলে যে সেটা বন্ধ হয়ে যেত, আমি সেটা মোটেই মনে করি না। এবং আলটিমেটলি একটা দেশের স্ট্যাচারটা কিসে আসে? অর্থনীতি থেকে।
জার্মানির কি মিলিটারি চীন বা যুক্তরাষ্ট্রের মতো আছে, কিন্তু জার্মানির যে সুনাম, যে আধিপত্য, সেটা তো বা যে তাদের যে অবস্থান অর্থনীতির কারণে। ভারতের তো মিলিটারি পাওয়ার আছে, আরও বেড়েছে, বাড়বে, এটাও স্বাভাবিক, স্বাভাবিক গতিতে বেড়েছে, আর অর্থনৈতিক ক্ষমতা বেড়েছে তাদের। কাজেই যেই প্রধানমন্ত্রী থাকুন না কেন, যখন অর্থনৈতিক ক্ষমতা থাকে, যখন মিলিটারি পাওয়ার থাকে, তারা তো প্রভাব বিস্তার করবেন এই পৃথিবীতে, এবং তাদেরকে লোকে সিরিয়াসলি নেবে। মার্কেট যখন বড় হবে তখন অন্যরা চাইবে যে সেখানে মার্কেটে এন্ট্রি করতে, কাজেই তখন তারা তাকে গুরুত্ব দেবে। কাজেই এই হিসাবে কৃতিত্ব অবশ্যই যার সময় হয়েছে তিনি পাবেনই এটা, কিন্তু একেবারে তিনি না হলেই কিছুই হতো না, ভারত এই জায়গায় উঠতো না, এটা ঠিক নয়। ডক্টর মাহবুব রহমান। হ্যাঁ, আই এগ্রি। এখন এখানে ভারতের সবচেয়ে বড় সম্পদ তার মানব সম্পদ। এত জনসংখ্যার দেশ, আপনি পৃথিবীর যেখানে যান না কেন, ভারতীয়দের মানব সম্পদের কারণে বাজারটাও বড়, অন্যদের অবশ্যই বড়, অন্যদের নজরটাও সেখানে, সেই মিডল কারণে ক্লাস বড়, এবং মিডল ক্লাসের গ্রোথ কিন্তু শুরু হয়েছে ওই মনমোহন সিং এর অর্থমন্ত্রী ছিলেন তখন থেকে। তো ফলে তার যে গ্রোথ, তার যে স্ট্রেংথ, এবং এমনকি এই যে ভারতের মানে রেমিটেন্স সারা ওয়ার্ল্ডের মধ্যে যে কয়টাতে সবচেয়ে বেশি রেমিটেন্স আনে বাইরের থেকে, ভারত অন্যতম, একার প্রথম ইয়েদের মধ্যে। তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে তার আয়ের একটা বিরাট অংশ যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন এটা আসতেই থাকবে। ইটস এ স্ট্রেংথ ফর ইন্ডিয়া। তো এখন প্রশ্নটা হলো যে হাউস ইন অর্ডার, হাউস ইন ডিসঅর্ডার, এটা কিন্তু দেখার বিষয় যে কোয়ালিশন সরকারে হাউস কতটা অর্ডারে থাকবে, কতটা ডিসঅর্ডারের দিকে যাবে, এটা নিঃসন্দেহে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক রাজনীতি মানে পলিসির ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে বলে আমি মনে করি না, কারণ তার তো কোনো কারণ নেই। এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে এগেন ইট মে সাউন্ড লিটল উইয়ার্ড, যে স্বৈরাচারী শাসকদের একটা বৈশিষ্ট্য হলো তার একটা ন্যাশনালিস্টিক এজেন্ডা দেয় একটা জাতিকে। এটা হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতা বা বিরোধিতা এগুলোকে ছাপিয়ে যাতে ইমেজটা রাখা যায় এবং ইউনিফাই করা যায়। তো এই যে ওই ইমেজটা কিন্তু যে ভারতকে কোথায় নিয়ে যাওয়া হবে, একটা গোল দেওয়া, একটা রূপকল্প দেওয়া, 2045-এ না কততে 47-এ 49-এ কোথায় নিয়ে যাওয়া হবে। এবং উনি তো এই কথাই বলেন যে গড অলমাইটি সেন্ট হিম টু টেক ইন্ডিয়া দেয়ার। তো তিনি যখন এই স্বপ্ন দেখান তখন ভালোই তো দেখাতে পারেন, এবং সেইটাতে তিনি একদম পিছিয়ে আসছেন মনে করবার কোনো কারণ নেই। এখন তিনি তার পলিসি নেয়ার সময় তার পার্টনারদেরকে নিয়ে তিনি স্বপ্নটা কতটা দেখাবেন, কিভাবে কাজ করবেন, এটা দেখার বিষয়। এবং এটাও সত্যি কথা যে বাকি যে দুটা মেইন পার্টনার তারা যেহেতু আঞ্চলিক নেতা, ন্যাশনাল ইস্যুতে তারা অতটা মাথা ঘামাবেন না। তবে একটা বিষয় অবশ্যই জোর দিয়ে বলা যায় যে যতটা সহজে তিনি সংবিধান সংশোধন করবেন এবং তার যে আরও সব এজেন্ডা ছিল এইটা বাধাপ্রাপ্ত হতে বাধ্য। কারণ ওরা আঞ্চলিক দল হলেও তাদের একেবারে যে এজেন্ডা নেই তা তো না, সেই এজেন্ডাগুলো তো সাংঘর্ষিক এই বিজেপির সাথে, মোদির সাথে। কাজে ওইখান থেকে তারা একদম সরবেন না। আর এটাও দেখার বিষয় তাদেরকে লেভারেজটা কি। আমি এটা মনে করি না যে অবস্থার কোন চেঞ্জ হতে পারে না। কংগ্রেস 99টা সিট পেয়েছে, আর তার ইন্ডিয়া অ্যালায়েন্স সব মিলে তারা সরকার গঠন হতে করতে পারলো না, 30-এর মতো তাদের ঘাটতি রয়ে গেল। সেটা হয়তো এরা আসলেও যে তাদের সংখ্যা পূরণ হতো তা না, কিন্তু কেনাবেচা না হলেও দেওয়া নেওয়ার পালা কিন্তু গণতন্ত্রে থাকে। এবং ইতিহাস তো বলে কোয়ালিশন সরকার কখনই স্টেবল হয় না। তো কাজেই এখন ইনস্টেবিলিটিটা কীভাবে আসে, কোন সোর্স থেকে আসে, এটা শুরুতে বলে দেওয়া যায় না এরকম দিন তারিখ ক্ষণ ঠিক করে। এটা একমাত্র ওয়ান ইট ইভলভস তখনই বোঝা যায় যে টানাপোড়েনটা কখন কোন দিক থেকে আসবে। তো কাজেই সেদিক থেকে আনস্টেবল যদি হয় ভারত, তাহলে এটার একটা প্রভাব পড়বে তার আন্তর্জাতিক নীতিতে, পলিসিতে। সেখানে গ্লোবাল পলিটিক্সে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, চায়নার সঙ্গে সম্পর্কের জায়গাটা কি দেখেন, আপনি কি মনে করেন? ওইখানে কোনো মারাত্মক কোনো বড় ধরনের কোনো চেঞ্জ আসবে না। তবে এটা হতে পারে যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার একটা সখ্যতা আছে, অন্যদিকে তার রাশিয়ার সঙ্গে গাঢ় বন্ধুত্ব আছে,
চীনের সঙ্গেও কিছু তার লেনদেনের হিসেব নিকেশ আছে, বৈরিতাও আছে। আবার ধরেন ওই যে ইরানের পোর্ট, রাশিয়া থেকে তেল আমদানি করা, এগুলোতে সে যুক্তরাষ্ট্রকে বা পশ্চিমাদের একদমই তোয়াক্কা করতে চাইছে না। এই ক্ষেত্রে আমি ক্রেডিট দেব ইন্ডিয়ান সিভিল ব্যুরোক্রেসিকে, এই অর্থে যে তহিদ ভাই ভালো বলতে পারবেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার দ্য গ্রেট সানস অফ দ্য সয়েল, যারা দেশকে সার্ভ করেছেন। কিন্তু এখন কারো কারো ধারণা যে তাদের সেই ট্যালেন্টেড ইয়াদের মোকাবেলায় আমাদেরকে আমাদের যারা কাউন্টার পার্ট হয় তাদেরকে নিষ্প্রভ মনে হয়। তো একটা দেশের ব্যুরোক্রেসিটাও কি, উন্নয়ন পরিকল্পনা বলি, আমরা পলিসি ফর্মুলেশন বলি, বেসিক ওয়ার্ক তো এখান থেকেই হয়। তো এই যে ফরেন পলিসিতেও এই জিনিসটা হয়। এটা এমন না যে আগে ঠিক করে দেওয়া যে আপনি এদিকে যান, পুরা মেশিনারি সেইভাবে কাজ করে। নো, বিষয়টা উল্টো। মেশিনারি ঠিক করে দেয়, এজেন্ডা সামনে আনা হয়, অপশনও বলে দেওয়া হয়। এটা বেশি দূরে যাওয়ার দরকার নেই। ইট মে সাউন্ড বিট ক্রিটিক্যাল। কয়েকদিন আগে বাংলাদেশে একটা উদাহরণ দিই, যদি উদাহরণ আনাই ঠিক না এবং নিরাপদ না, তারপরে আমি বলবো যে এই আমাদের আমলাদের জন্য গাড়ি কিনা হবে, ইউএনও এবং ডিসিদের জন্য। কেমন? তো এটা নিয়ে বেশ অনেকেই কথাবার্তা বলেছেন যে দেশের এই অর্থনৈতিক এই অবস্থায়। কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে এজেন্ডাগুলো যখন তৈরি করা হয় এবং সামনে আনা হয়, অপশনগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়, তখন খুব যে পলিটিক্যাল লিডারদের মধ্যে যারা খুব বেশি ভিশনারি থাকেন, তারাও মানিয়ে নিতে বাধ্য হন। এবং সেখানেও তো গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে দাঁড়ায়, কোন সেগমেন্টকে খুশি রাখা হবে। তাদের তো এটা বলা হয় যে, আপনি যেটা বলছিলেন যে ভারতীয় সিভিল সার্ভিসের কথা আমি বলবো, যে এই যে ভারতের উন্নয়ন পরিকল্পনার কথা আমি যদি রূপকল্পটাও যদি বলি, ভারত এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে তার অগ্রযাত্রা নির্ধারণের ক্ষেত্রে আমি বলবো যে ভারত ইজ অ্যাট এ টেক অফ স্টেজ। এখান থেকে সামনে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক, পিছিয়ে পড়ার কথা নয়। তো সেজন্যে মারাত্মক কিছু না ঘটলে ভারতের এই ধারা অব্যাহত থাকবেই। ব্যুরোক্রেসির প্রশ্নে আমি শুধু এটুকু বলতে পারি যে আসলে এটা আপনি যেটা নিষ্প্রভ বলছেন কথা অবশ্যই সত্য, কিন্তু এটার অন্তর্নিহিত কারণ আছে। ভারতের ব্যুরোক্রেসি হচ্ছে একেবারেই একটা স্টিল ফ্রেম, একটা স্টিল ফ্রেম যেটাকে রাজনীতিবিদরাও জানেন যে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু ইফ আই মে অ্যাড ওয়ান সেন্টেন্স, জয়শঙ্কর, আমি তো মনে করি ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে তার যে অবস্থান, তার যে অবদান, এটা প্রাইম মিনিস্টার চাইতে ফরেন মিনিস্টার অনেক বেশি জ্যোতির্ময় হয়ে ওঠে অনেক ক্ষেত্রে। কারেক্ট মি ইফ আই এম রং। কারণ হচ্ছে যে ইন এ পার্লামেন্টারি সিস্টেম দ্য প্রাইম মিনিস্টার ইজ সাপোজ টু বি ফার্স্ট অ্যামং ইকুয়ালস। এটা ঠিক মোদিকে ফার্স্ট অ্যামং ইকুয়ালস বলা যাবে না, বাট দেন তার মন্ত্রীদের মধ্যে অনেকেরই যথেষ্ট সেরকম শক্ত অবস্থান আছে। এবং জয়শঙ্কর এনজয়েজ দি কনফিডেন্স অফ দি প্রাইম মিনিস্টার। আপনি যেটা বলছেন এখানে আমাদের এখানে সেই সিস্টেমটা নেই। আমাদের মন্ত্রীদেরকে অত্যন্ত নিষ্প্রভ মনে হয় আমার কাছে, ব্যুরোক্রেটদের কাছে পরে যাচ্ছি। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের মন্ত্রীরাও চাকরি করেন, আসলে তারা সত্যিকার অর্থে মন্ত্রী নন। তো এর চেয়ে বেশি আর ডিটেলস বলার প্রয়োজন নেই। এবং যারা চাকরিজীবী, এখন পরিবেশটা এমন হয়ে দাঁড়িয়েছে, আমি যেটুকু বাইরে থেকে টের পাই, আমার শেষ সময় চাকরি জীবনের শেষ সময় কিছুটা আমি দেখতে পেয়েছি, সেটা হলো যে আসলে একেবারেই সব ক্ষেত্রেই নির্দেশের অপেক্ষায় থাকা হয়। নির্দেশের অপেক্ষায় যদি আপনি সবসময় থাকেন তাহলে তো আপনার কন্ট্রিবিউশন কম হবেই, এটা স্বাভাবিক। আপনি তো আগ বাড়িয়ে কিছু করতে যেতে পারবেন না, কারণ আপনি যখন আগ বাড়িয়ে কিছু করতে যাবেন আপনি সফল হতে পারেন, অসফলও হতে পারেন। সেই রিস্ক নেওয়ার মতো পরিবেশ আমাদের দেশে নেই। দিস সেড অ্যান্ড ডান। তারপরেও ধরুন আমি এটুকু বলতে পারি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে দায়িত্ব সেটা যথাসম্ভব পালন করার চেষ্টা করছে। আমার যেহেতু এরা সবাই আমার সাথে কাজ করেছে এক সময়, যারা এখন সিনিয়র পজিশনে আছে, আমি তাদের সাথে কিছু যোগাযোগ আছে, আমি বুঝতে পারি যে তারা অন্ততপক্ষে চেষ্টা করেন দেশের স্বার্থ যতটুকু রক্ষা করা যায় সেটা রক্ষা করতে। আমার মনে হয় এই বিষয়টাতে আমরা এটুকুই থামি। কোয়ালিশন আনস্টেবল হবে এমন কোনো কথা নেই, কিন্তু ইউরোপের অধিকাংশ দেশে সবসময় কোয়ালিশন সরকার।
এবং আপনি যদি প্রকৃত গণতান্ত্রিক একটা ব্যবস্থা চালু করেন, আমি কিন্তু ফার্স্ট দি পোস্ট যেটা ইন্ডিয়াতে এবং আমাদের দেশে আছে এটাকে আমি ঠিক গণতান্ত্রিক মনে করি না। কারণ খেয়াল করে দেখুন 36% ভোট নিয়ে আপনি দেশ শাসন করতে পারেন, আরও কম নিয়েও পারেন ক্ষেত্র বিশেষে। এবং আপনি যদি কোনো কারণে, কংগ্রেসের সময় একটা হিসাব ছিল যদি কেউ 42% ভোট পায় কংগ্রেস, তাহলে তার 2/3 মেজরিটি পাবে। 1953 সালের পরে কিন্তু কোনো নির্বাচনে কোনো দল 50% ভোট পায়নি ভারতে। আমাদের এখানে পেয়েছে, কারণ আমাদের এখানে টপ সিটার হবে। তারপরেও আমাদেরও যে 4টা নির্বাচনকে আমরা বলি যে সঠিক নির্বাচন হয়েছে, কোনোটিতেই কিন্তু কেউ 50% ভোট পায়নি। এমনকি যে একেবারে ল্যান্ডস্লাইড যেটা 2008 সনের নির্বাচনে আওয়ামী লীগের, সেখানে 50%-এর কম ছিল ভোট। কাজেই যারা গণতন্ত্র নিয়ে খুব সিরিয়াস তারা কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে গেছে, এবং সেখানে কোনো দিন নন কোয়ালিশন গভর্নমেন্ট হবে না, সবসময় কোয়ালিশন গভর্নমেন্ট হবে। তারা কিন্তু ইনস্টেবল না, তারা কিন্তু যথেষ্ট স্টেবিলিটি আছে তাদের। বরং আপনি এমনকি এই কোয়ালিশন ছাড়া সরকারও হয়ে যেতে পারে আনস্টেবল যে কোনো সময়, এটা এমন কোনো কথা নেই। আর আপনি যে হাউস অর্ডার এবং ডিসঅর্ডারের কথা যেটা বলছেন, আমি তো মনে করি বিজেপির হাউস উইল বি ইন অর্ডার নাও, কারণ মোদিরকে চ্যালেঞ্জ করার মতো এখনও কেউ নাই। যদি থাকতো তাহলে একটু ইনস্টেবিলিটি দেখা দিত, কারণ যেহেতু তারা একটু বিপদে আছে, সংখ্যা কমে আসছে, কাজে এখন হয়তো তারা এমনও হতে পারে যে উল্টোটা হতে পারে, তারা হয়তো আর একটু বেশি ওয়েল নিট হতে পারে যে আমাদের তো অস্তিত্ব রক্ষার জন্য উই হ্যাভ টু ফাইট টুগেদার। এটা একটা হতে পারে। উল্টোটাও হতে পারে, আপনি যেটা বলছেন যে তো খারাপ অবস্থা, কাজেই আমরা অন্যদিকে দেখি, এতে এরকম হয়তো খুব বেশি হবে সেটা আমার। এটা বরং যদি খুব কাছাকাছি হতো কংগ্রেস এবং বিজেপির আসন, তাহলে এই সম্ভাবনাটা অনেক বেশি হতো যে দুইজন দিক পরিবর্তন করলেই সরকার পরিবর্তন করে দিতে পারে, সেখানে ডেফিনেটলি এটা হতো। কিন্তু সেটা যেহেতু না, আমার মনে হয় তারা মোটামুটি এক ধরনের ইন্টারনাল। এবং আপনি যেটা বলছিলেন যে কংগ্রেসেরও ওই দিকে আসলে নজর না দেওয়াই ভালো, আমার উপদেশ তাদের শোনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য উপকারী হবে সেটা যদি তারা ওইদিকে নজর না দেয়। আগামী 5 বছর সময়কে যদি তারা খুব জুডিশিয়াসলি কাজে লাগায় এবং ব্যবহার করে, এবং যেভাবে গত 2-3 বছর তারা এগিয়েছে ওটা যদি করে, তাহলে 5% ভোট বাড়লে 10% ভোট বাড়লেই তো সাংঘাতিক। আমি যেটা জানতে চাইছিলাম যে ভূ রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে বিশ্ব পরিসরে আপনি কি কোনো পরিবর্তন মনে হয় যে একই ভারতের নির্বাচনের কারণে বড় কোনো পরিবর্তন হয়ে যাবে সেটা আমি মনে করি না। বরং আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে নভেম্বর মাসে কি হয়। নভেম্বর মাসে কি হয় তার উপরে নির্ভর করবে যে ভারত কোন দিকে যাবে, সেটাও অনেকখানে হয়তো নির্ভর করতে পারবে। মনে করেন যদি ওখানে ট্রাম্প চলে আসে আর এখানে থাকে মোদি, তাদের মধ্যে যে কেমিস্ট্রি আছে সেটা তো অন্যরকম। কাজে তখন আমরা হয়তো এটার ফলে কিছু পরিবর্তন দেখতে পাবো। বিশ্ব রাজনীতিতে তো পরিবর্তন হবেই, কিন্তু সেটা এই নির্বাচনের কারণে হবে এটা আমার মনে হয় না, কারণ তারা তো এক ধরনের একই পথেই আছে। সাউথ এশিয়ার ক্ষেত্রে যদি বলি যে ভারতের প্রভাব প্রতিপত্তি যেটা তারা অ্যাসার্ট করার চেষ্টা করে, সেখানে আপনি কিছু দেখেন যে একটু সরকার দুর্বল, সেই ইয়েটা কম থাকবে। আমরা যেটা দেখলাম যে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া আউট প্রোগ্রামের মূল হোতা তিনিও যাচ্ছেন, মোহাম্মদ মইজু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো গেছেন, যে বরং এটাকে বলে স্মার্ট ডিপ্লোমেসি। মালদ্বীপের প্রেসিডেন্ট যে সেখানে গেলেন, দ্যাটস রিয়েলি গুড টু সি, এবং এটা তো হওয়ারই কথা। তো আমার মনে হয় চীনের প্রভাবটা আরেকটু বাড়বে এই অর্থে, এই অঞ্চলে আরও বাড়বে। এবং ভারত, আমার ধারণা যেটা তহিবা বললেন যে নভেম্বরে যখন ডোনাল্ড ট্রাম্প যদি চলে আসে, আমার মনে আছে 2016-তে নরেন্দ্র মোদী গিয়েছিল আমেরিকাতে, হিউস্টনে একটা গ্যাদারিং ছিল, সেখানে বলছিল ট্রাম্প সরকার আরেকবার, ওখানে দিয়েই তিনি এই স্লোগান দিয়েছিলেন। এবং ট্রাম্পের সাথে মোদির যে কেমিস্ট্রি, তাতে মানে আরও এবার গাঢ় হবে আর কি, কারণ দুজনের পলিসিতে একই। তিনিও জনতুষ্টবাদী পপুলিস্ট পলিটিক্স করেন, ডোনাল্ড ট্রাম্পও পপুলিস্ট পলিটিক্স করেন। তো এই ক্ষেত্রে বরং বলা যেতে পারে যে গণতন্ত্র বরং পরীক্ষার মুখোমুখি যাবে। একজন অ্যাকচুয়ালি ইউকে
যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তার একটা সুন্দর কথা বলছে, 2024 হবে গণতন্ত্রের পরীক্ষার বছর। তো ভারতের নির্বাচন তো একটা পরীক্ষা হয়ে গেল, এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা আরেকটা পরীক্ষা হবে, যুক্তরাজ্যের আরেকটা পরীক্ষা। তো বড় বড় রাষ্ট্রগুলো যাদের ওখানকার ঘটনা প্রবাহের একটা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট থাকে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মানে অসাধারণ। তো এই জন্যই এটা যথার্থ অর্থেই 2024 হচ্ছে গণতন্ত্রের পরীক্ষার বছর। ভারতের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি। আমি তো বরং বলবো যে ভারতের অবস্থাটা দোদুল্যমান অবস্থায় আছে। কেন বলছি, এই যে ভারতকে কিভাবে দেখা হতো, আপনি দেখুন ফ্রিডম হাউস, তারপর ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট, তারা যখন ক্লাসিফাই করে, তাদের তো ফর অর এগেনস্ট বলে কোনো কিছু না, তারা তো এত রিগোরাস এটা রেটিং সিস্টেম যে এটা ইম্পার্সোনাল অবজেক্টিভ হতে বাধ্য। তো সব বিচারেই তারা বলছে 2014-তে ভারত ছিল একটা ফ্রি কান্ট্রি, তারা বলতো ইলেকটোরাল ডেমোক্রেসি। সেইখান থেকে 2018-তে এসে তারা বলছে পার্শিয়াল ডেমোক্রেসি। এখন ভিডাম, ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট বলছে সকল ইয়ে দিয়ে ভারত হচ্ছে ফ্লড ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, ওয়ার্স্ট অটোক্রেটাইজড তারা বলেছে, এই শব্দটা ইউজ করেছে তারা। তো খুব বেশি দ্বিমত করবার সুযোগ নেই, কারণ আপনি 20 কোটি মানুষকে আপনি ইয়া করে দেবেন, আউট অফ ইয়াতে রাখবেন, আর আপনি ডেমোক্রেসি দাবি করবেন, এটা বললেই হলো নাকি? আর তারপরে 20 কোটির সাথে আরও তো কত কোটি কোটি আছে আপনার, এই পুরো মেকানিজমটা। এই জন্য স্ট্রেটিফাইড সোসাইটির মতো বানালে এটা হয় না। ইগ্যালিটেরিয়ান সোসাইটির বৈশিষ্ট্য এখানে বর্তমান থাকতে হবে। সেই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে গণতন্ত্র তো শুধু জনসংখ্যার দেখে আর ভোট দিয়েই গণতন্ত্র হয় না। ইয়েস, ডেমোক্রেসি ইজ এ মাস্ট কম্পোনেন্ট অফ ইলেকশন, ইজ এ মাস্ট কম্পোনেন্ট অফ ডেমোক্রেসি, বাট ইলেকশন ইটসেলফ ইজ নট এ ডেমোক্রেসি। তো ফলে এবার যেরকম নির্বাচনের মাধ্যমে যা হলো, এখন কতটা এই সরকার গণতান্ত্রিক আচরণ করে ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম, দুটো জিনিস এটা নির্ধারণ করে দিয়েছে। দ্যার ইজ এ লিমিট। যদি ইলেকশন ঠিক মতো হয়, এটা ফেয়ার ইলেকশন, হ্যাঁ, গণতন্ত্রকে উন্নত করে, এক ধাপ এগিয়ে নেওয়া যায়। আর ব্যাড ইলেকশন, ফ্রড ইলেকশন এটাকে পিছিয়ে দেয়। এটার সুন্দর পরীক্ষা হয়ে গেল ভারতে, কোনো সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয়, সেটা যদি স্টেবল হয় আন্তর্জাতিক রাজনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে, আর না হলে কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো তাদের লেভারেজ বাড়াতে পারবে, আমি তাই মনে করি। মিস্টার হোসেন, আপনি কি মনে করেন যে সাউথ এশিয়ায় ভারতের, যেটা প্রফেসর মাহবুব রহমান বলছেন যে চীনের প্রভাব তিনি মনে করেন এখন আরও বাড়তে থাকবে, আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকমের ইতিবাচক নেতিবাচক কোনো মাত্রা বৃদ্ধি কম সেটা দেখতে পান কি না? দেখুন, চীনের প্রভাব বাড়তে পারে, বাংলাদেশের এখানে কিছু নেতিবাচক বা ইতিবাচক আসতে পারে, কিন্তু আমি মনে করি না যে এই নির্বাচনের ফল সেটাকে খুব বেশি প্রভাবিত করবে। যদি আমি বাইলেটারাল সম্পর্কের কথা শুধু বলি, তাহলে তো দুই দেশের কোথাও সরকার পরিবর্তন হয়নি। ওই দেশে যে সরকার ছিল তারাই আছে, আমাদের এখানেও তারাই আছে। তারা একটু সংখ্যাগত দিক থেকে একটু দুর্বল অথবা বেশি, তাতে করে বাংলাদেশের ব্যাপারে যারা ধরুন অপোজিশন যারা একটু বেটার করেছে, কংগ্রেস অথবা যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার, তারা কি বাংলাদেশের হয়ে কোনো চাপ সৃষ্টি করবেন মোদির উপরে? তারা করবেন না। সেটা যেহেতু করবেন না, কাজেই মোদি যে পলিসি নির্ধারণ করবেন বাংলাদেশের ক্ষেত্রে সেটাই বহাল থাকবে, এবং সেটা যেহেতু আমাদের এখানেও সরকার পরিবর্তন হয়নি, কাজেই ভারতের সাথে তো আমাদের সরকার অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করবে বা কোনো একটা বিষয়ে দ্বিমত গিয়ে সংঘাতে যাবে সেটার কোনো সম্ভাবনা নেই। কাজেই আমি মনে করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক অ্যাজ ফার এজ ইট ইজ কনসার্ন, এই নির্বাচনের ফলাফল তার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। আন্তর্জাতিক পরিসরে চীনের কথা যদি ধরেন, চীনের প্রভাব তো বাড়ছেই, এবং সেটার জন্য চীনের কৃতিত্ব আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু শর্টকামিংসের কারণেও সেটা ঘটছে। আফ্রিকাকে ইউরোপ আমেরিকানরা প্রায় অ্যাবান্ডন করেছিল, সেখানে চীনারা গিয়ে মোটামুটি দখল নিয়ে নিয়েছে সব ক্ষেত্রেই।
তো এইভাবে চীনকে ওই ঠেকানোর চেষ্টা করার চেয়ে যে তারা যেন অন্যখানে প্রভাব বিস্তার করতে না পারে, যদি পশ্চিম এমনটা করতো যে চীন কী কারণে সেখানে সুবিধা করতে পারছে। একটা সুবিধা আছে চীনের, যে তারা করাপ্ট যে পলিটিশিয়ান তাদের সাথে তারা নেক্সাস করতে পারে, তাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি সমস্যা নেই তাদের। এটা যদি সমস্যা বলে ধরি আমরা, তাহলে পশ্চিমের এই সমস্যা আছে। কারণ তারা মনে করেন একটা মার্কিন কোম্পানি যদি কোথাও ঘুষ দেয়, সেটা তাদের জন্য ফেডারেল অফেন্স, মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য দেশে দিলেও। তো এটা আছে একটা দিক। আদারওয়াইজ চীন তো এগোবেই, কারণ তাদের আর্থিক সামর্থ্য অনেক বেড়েছে, তারা অর্থ ব্যয় করতে পারছে যেটা পশ্চিম পারছে না, এটা সেদিক দিয়ে যাবে। কিন্তু সেটার সাথেও আপনি এই নির্বাচনকে রিলেট করতে পারবেন না। এটা স্বাভাবিক গতিতেই চীনের ইনফ্লুয়েন্স বাড়বে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম কতটুকু নিজেদেরকে তৈরি করতে পারে, সেটাকে আন্তর্জাতিকভাবে, শুধু মিলিটারিলি না, আন্তর্জাতিকভাবে সফট পাওয়ার কতটুকু ব্যবহার করতে পারে তারা, যেটা চীনারা করছে, তার উপর অনেকখানি নির্ভর করবে। প্রধানমন্ত্রী গেছেন এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, এবং আমি বাংলাদেশ টেলিভিশনের খবরে দেখলাম যে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করবেন। তো আমরা যেটা আগে জানতাম যে জুলাই মাসে তার একটা সফর হবার কথা রয়েছে, জুনের শেষে বা জুলাই, তারপরে তিনি চীনেও যাবেন। তো সেই সফরটি তো থাকবেই ধারণা করা যায়, কারণ এটা তো একটা ধারণা করা যায়, এটা প্রকৃত তথ্য বলতে পারবে সরকার। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা হবে, কারণ এই সময়ে ঠিক দ্বিপাক্ষিক বিষয়গুলিতে, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার মতো সময় ভারতীয় পক্ষের হবে না। তাদের এখন সরকার গঠন করা, প্রস্তুতিও সেটা নেই। কিন্তু আপনি কি মনে করেন যে পরের যে সফরটি হবার কথা আছে, সেখানে যে সমস্যাগুলো নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তার কোনো অগ্রগতি হবে বলে মনে করেন আপনি? কারণ দুটো সরকার, আমি খুব সন্দিহান দুটো কারণে। এক হলো যে দুই পক্ষ মিলিত গত 10 বছর যাবত এই সম্পর্ক গড়ে তুলেছে, সেটা যদি ভালো হয়ে থাকে তাহলে তো ভালো আছেই, যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটা আজকে হঠাৎ করে এই শপথ নেওয়ার 15 দিন পরে সেটা পরিবর্তন করে ফেলবে নতুন সরকার, নতুন টার্মে ঢোকার পরে, আমি তো তার কোনো কারণ দেখি না। এক। দুই হচ্ছে যে আসলে যদি সিরিয়াস কোনো সিদ্ধান্ত নিতে হয়, কারণ বাংলাদেশে যে কনসার্নগুলি আছে সেগুলি তো সিরিয়াস ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু পূর্ব প্রস্তুতির প্রয়োজন পড়ে। সেরকম কোনো প্রস্তুতিমূলক সভা হতে আমি দেখি নাই, অন্তত আমার চোখে পড়েনি। সেক্ষেত্রে তারা কি করে বড় কোনো সিদ্ধান্ত কি করে নেবেন? কারণ ওই শেখ হাসিনা এবং মোদি বসে কিন্তু নেগোশিয়েট করে কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা তো হলো তারা এটাকে ফর্মালাইজ করবেন, কিন্তু তাদের তো আগে থেকেই সেটার প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতিমূলক কোনো সভা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আসলে মেজর কোনো পরিবর্তন হবে না। যাবেন, একটা ভিজিট করে আসলেন, তারপরে চীনে যাবেন। চীনে বরং প্রস্তুতিমূলক সভা একটা হয়ে গেছে এবং হয়তো সাবস্ট্যান্টিভ কিছু হতে পারে। তবে একটা বিষয় হচ্ছে যে চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা তো ইন্ডিয়ার কনসার্ন, ভারতের এটা কিন্তু একটা কনসার্ন যে চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। কাজেই এইটুকু সম্ভব যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও যেহেতু সফর হয়, তবু চীনে আমরা আসলে কী কী বিষয় নিয়ে যাচ্ছি এবং তাতে ভারতের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা, সেটা অবশ্যই ভারত উত্থাপন করবে। জি, প্রফেসর মাহবুব রহমান, আমরা ফাইনাল রাউন্ড, আপনার কনক্লুডিং সম্প্রতি চীনের যে রাষ্ট্রদূত তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর যে চীন সফর হবে গেম চেঞ্জার। এটা শুধু ডিপ্লোম্যাটিক একটা রেটরিক হিসাবে দেখলে চলবে না, এর মধ্যে কিন্তু বিশ্বাস করবার মতো কিছু উপাদান রয়েছে বলেই তিনি কথা বলেছেন এবং আমরা তাই মনে করতে পারি। তিনি তো বলেছিলেন এটাও, যেমন তিস্তায় যে ব্যারাজ করবার কথা সেটাও তারা করতে পারবেন, কিন্তু আমরা দেখছি যে সেটা অনেকখানি আটকে গেছে, ভারত এখন করতে চাইছে বা অর্থ দিতে চাইছে। এটা অবশ্যই আমাদের ডিল করার উপর ডিপেন্ড করবে যে হাউ উই আর গোয়িং টু ব্যালেন্স দিস টু। তো আমার মূল নজরটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এই মেকানিজমটার দিকে। সেটা হচ্ছে যে অনেক বছর পর গণতন্ত্রের দিকে ভারতের যে অভিযাত্রা, ভারত কিন্তু যে কারণে প্রতিষ্ঠা পেয়েছে এবং বিজেপির যে থিসিস যে 47-এর ভাগ যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছে, কাজেই ভারত একটা হিন্দু রাষ্ট্র হবে, এটা লজিক্যাল কনক্লুশন এবং দে ট্রাই টু জাস্টিফাই তাদের এই থিসিসটাকে। কিন্তু তারা
অবজ্ঞা করে, অস্বীকার করে ভারতের সংবিধানের কথা। এই জন্য তারা সংবিধান চেঞ্জ করতে চাচ্ছিল, সেটা হচ্ছে না। তো এটা বাধা দেওয়াটা একটা পজিটিভ সাইন। ভারতের এই গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ অবস্থানটা যদি বজায় থাকে, তাহলে এটার জন্য কিন্তু বিরোধী দলকে আর শক্তি অর্জন করতে হবে। এবং নট দ্যাট দিস পার্টি ইজ বেটার দ্যান দ্যাট পার্টি, বাট কংগ্রেস হ্যাজ নো আদার অপশন বাট টু স্ট্রেংথেন ইটসেলফ। দল গুছানোর জন্য আমার ধারণা যে রাহুল গান্ধী অ্যান্ড হিজ সিস্টার উইল পে মোর অ্যাটেনশন, এবং তারা সেই আস্থা তারা অর্জন করতে পেরেছে। মানুষের মধ্যেও কিছুটা এখন আগ্রহ বাড়বে যে অপোজিশন আরও শক্তি অর্জন করুক। তবে আমি এটা অপ্রাসঙ্গিক হলো বলবো যে কংগ্রেসের নেতৃত্বে শুধু পরিবারের বাইরেও যে যোগ্য লোক নেই তা না। আই ওয়াজ এক্সপেক্টিং যে শশী থারুর মতো লোককে তারা তো লিডারশিপে নিয়ে আসবে, হয়নি সেটা। মানে সেটা তো এই অঞ্চলের একটা বড় সমস্যা যে শিক্ষিত যোগ্য লোক একটু দূরে রাখতেই পছন্দ করেন শীর্ষ নেতৃত্ব। এটা আমি জানি না কি ঘটলো, বাট আই থিঙ্ক দে ক্যান স্টিল ফাইন্ড এ ওয়ে যেখানে সব উপাদানের একটা সম্মিলন ঘটবে এবং ভারতের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকবে। এই ব্যাপারে তো ধরুন দ্বিমত করার কোনো অবকাশ নেই। আমি প্রথমে বলেছি যে ভারতের গণতন্ত্রের জন্য এই আউটকামটা ভালো হয়েছে। আগামী 5 বছরে এটা কোন দিকে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। আমি আমাদের সাথে ভারতের সম্পর্কের কোনো মেজর কোনো পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে দেখি না। চীনের সাথেও আমি মনে করি যে ভারতের স্বার্থ বিঘ্নিত হতে পারে, এমন বড় কোনো কিছু ঘটবে না। আসলে যদিও উনি বলছিলেন যে ডিপ্লোম্যাটিক রেটরিক না, কিন্তু আসলে গেম চেঞ্জার এই যে কথাগুলি বলা হয় এটা ডিপ্লোম্যাটিক রেটরিকই বটে। কোনো সফর গেম চেঞ্জ করে না, এটা গেম চেঞ্জ করাটা অনেক বড় বিষয়। সফর গেম চেঞ্জ করে কখন? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন চীন সফরে গেলেন প্রথমবারের মতো, সেগুলি হচ্ছে গেম চেঞ্জার। এই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ, এটা গেম চেঞ্জ করার কিছু নয়। গেম চেঞ্জ কী হতে পারতো যে বাংলাদেশ ভারতের দিক সম্পূর্ণ ছেড়ে দিয়ে চীনের দিকে চলে গেল, সেটা যেহেতু হবে না, কাজে এটাকে আমরা গেম চেঞ্জার বলবো না। অগ্রগতি হতে পারে অনেক বিষয়ে, তাও আমি ধরে নেব যে ভারতের ইচ্ছার বাইরে কিছু হবে না। সেটা ভারতের ইচ্ছার কথা আমি বলতে চাই না, ভারতের স্বার্থ বিঘ্নিত করে এমন কিছু হবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মাহবুবুর রহমান এবং অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথাও ছিল ভারতের নির্বাচন নিয়ে। আমার দুই অতিথি মনে করেন যে এই নির্বাচনে ভারতের গণতন্ত্রের বিজয় হয়েছে, ভারতীয় জনগণের বিজয় হয়েছে, এবং জনগণ মোদির পক্ষে আছে না বিপক্ষে আছে সেটা কিন্তু স্পষ্ট নয়। এই নির্বাচন প্রমাণ করেছে জনগণের সমর্থন তার পক্ষে আছে, আবার এটাও প্রমাণিত হয়েছে জনগণ তার ব্যাপারে যথেষ্ট পরিমাণে আগের মতো সন্তুষ্ট নেই। তবে এটা আমাদের জন্য খুব একটা পরিবর্তন তেমন কিছু আনবে সেটা মনে করবার কোনো কারণ নেই। এমনকি ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের ভাগ্যের জন্যে বা ভারত বাংলাদেশের সম্পর্কের বড় কোনো উন্নতি হতো তেমনটাও মনে করবার কোনো কারণ নেই। তবে আশপাশের দেশগুলোতে গণতন্ত্র থাকলে এবং আশপাশের দেশগুলোতে জনগণের শক্তি দেখতে পেলে বাংলাদেশের বা যে কোনো দেশের জনগণের অন্তর্নিহিত যে শক্তি সেটা প্রকাশিত হবার একটা সুযোগ তৈরি হয় বা তাদের মধ্যে একটা চেষ্টা থাকে সেটি অ্যাসার্ট করবার বা দেখাবার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।